বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কী সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। গতকাল আমরা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আদালতের নথি দেখিয়ে তারাই আসল তৃণমূল এই কথা বলছেন। মানে শুনুন, আমি একটা কথা বলি, 2.5 মাস আগে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছেন, 2.5 মাস আগে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা নমিনেশন নিয়ে তারা জমা দিয়ে তারা ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটা পেয়েছেন। 2.5 মাস 2 মাস আগে তারা তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা নিয়ে নিজের নির্বাচন করেছেন। তারা বলছে আসল প্রমোট করছে কে? আমাদের প্রতিপক্ষ। ব্যবহার হচ্ছে কি? কেন্দ্রের রাষ্ট্র শক্তি। মদত দিচ্ছে কারা? নির্বাচন কমিশন। এভাবে হয়? তারা মুখে বলতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। 2-2.5 মাস আগে মনে হলো না? 2-2.5 মাস, 2 মাস যে ঘাসের উপর জোড়া ফুল সিম্বলটা নিয়ে দাঁড়িয়েছে সেটাও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সই করে ওদের জমা দিতে হয়েছে ইলেকশন কমিশনে। যে ব্যাংক অ্যাকাউন্টের দিকে আঙুল তুলছে সেই অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা করে নিয়ে নিজেরা ইলেকশন লড়েছে। আজকে বলছে আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেউ কোনো দল বদলের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আঙুল থেকে এখনো কালির দাগ ওঠেনি, তার আগে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে বাকিটা মানুষ নিশ্চিতভাবে দেখবেন। ওটা আমাদের তো অর্ক ওটা ক্লারিফাই করে দিয়েছেন। দেখা যাবে কার কত দৌড়, দেখা যাবে। এই খেলা একদিনের খেলা নয়। কিছু কিছু খেলার ফলাফল সকালে খেললে বিকেলে বেরোয় না, তার সঙ্গে সময়ের সম্পর্ক থাকে। গভীর চক্রান্ত তৃণমূলকে যারা ভয় পায়, শুধু বাংলায় নয়, জাতীয় পার্সপেক্টিভে যারা তৃণমূলকে ভয় পায়, তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজটি তারা করাচ্ছেন কিছু ব্যক্তিকে দিয়ে। আমি সকলকে দোষ দেব না, কয়েকজন লোভী, কয়েকজন বাঁচতে যাচ্ছেন, বাকিদের অনেকের উপর চাপ আছে, নানা ধরনের বিষয় টিষয় আছে। তো সেখানে দাঁড়িয়ে একটা বাংলার মানুষ জানেন যে তৃণমূলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। কি আশ্চর্য কথা! এরা যদি এত বড় নেতা হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া তৃণমূলকে নিয়ে আপনারা দাবি দাওয়া জানাতে যাচ্ছেন কেন? তাহলে ছেড়ে দিয়ে নিজের একটা দল তৈরি করে দেখান না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলটা নিজে হাতে তৈরি করেছিলেন। তাহলে আমরা আসল না করে আপনারা একটা দল তৈরি করে দেখান না। কে বরণ করেছে? আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল থেকেই কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত, কেউ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ অমুক ছিলেন, কেউ তমুক ছিলেন। আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের সম্মান, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভাঙিয়েই হয়েছে। তা যান না, কেউ নতুন করে একটা শুরু করে দেখান না। এই বর্ষিয়ান অভিজ্ঞ নেত্রী যেটা তৈরি করে গেছেন সেইটা আমাদের বলছেন কেন? বলতে পারবো না। যারা গ্রেপ্তার হয়েছেন তিনি বা তার যারা আইনজীবী আছেন তারা বলতে পারবেন। বলতে পারবো না। এগুলো তো সব ওই বালিশ তৃণমূল বলতে পারবে। আমি বললাম তো, ওটা তো বালিশ তৃণমূল। ওরা বালিশ তৃণমূল বলতে পারবে। একটা লোক খামোখা হেঁটে হেঁটে চলে যাবে। উনি তো বলছেন আমন্ত্রণ পেয়েছেন বলেই গেছেন, তো ওদের ব্যাপার, ওরা বুঝবে। আমি তো অবাক হয়ে গেলাম, কি অপূর্ব কম্বিনেশন। তাকিয়া তৃণমূলের, বালিশ তৃণমূলের, চাটন তৃণমূলের, কি অপূর্ব। যে অভয়ার সময় যে ডাক্তারবাবু ছিলেন বিপ্লবী, তিনিও যে মিটিংয়ে বসে
আবার যার বিরুদ্ধে নাকি তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তিনিও একই মিটিংয়ে বসে। এ এক অপূর্ব বালিশ তৃণমূল, যে অভয়ার হয়ে যিনি বিপ্লবী তিনিও বসে, আবার ডেড বডি পুড়িয়ে দেওয়া অভিযোগ যার বিরুদ্ধে তিনিও বসে। কি সুন্দর মিলেমিশে সবাই বসে আছেন। সেটা তো যিনি অ্যারেস্ট হয়েছেন আর বালিশ তৃণমূল এরা বলতে পারবে। সেবাশ্রয় ভুল চিকিৎসার জন্য এক মহিলার পা বাদ দিয়েছিল এবং সেই মহিলাকে আজকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছিল। সেই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে প্রেসক্রিপশন ভুল লেখা হয়েছিল, মডার্ন মেডিসিন কেউ লেখেনি, অন্য কেউ প্রেসক্রিপশন লিখে থাকতে পারেন, হাতুড়ে হতে পারে, ওষুধের ভুল ডোজ বলতে পারবো না, একেবারেই বলতে পারবো না। সেবাশ্রয় সেবাশ্রয় তো আমাদের দলের কোনো কর্মসূচি নয়, এবং সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জীবনে যাইও নি। ফলে সেবাশ্রয় যারা করেছেন, যারা যেতেন, যারা পাহারা দিতেন, যারা ছবি তুলতেন, সম্ভবত তারা বিস্তারিত বলতে পারবেন, আমি বলতে পারবো না। দেখুন, ইতিহাসের কিছু কিছু অধ্যায় থাকে, যে অধ্যায়গুলিকে আমার মনে হয় ইতিহাসের অন্তরালে থাকাই ভালো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক ক্ষত খানিকটা আমরা সবাই আবার সেটাকে একসঙ্গে থাকা, মিলেমিশে সুন্দরভাবে খারাপ জিনিসগুলো বর্জন করে আমরা থাকতে শুরু করি। এখন যদি বারবার ক্ষতচিহ্নটা নিয়ে আলোচনা এবং কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়, তাতে আমার মনে হয় সেই ক্ষতকে যেন আবার চাগিয়ে তোলার একটা বিষয় হয়ে যায়। তো বোধহয় আমাদের চারপাশে সমাজে কখনো এই ধরনের কোনো খারাপ ঘটনা যা আছে সেগুলো আমরা নিশ্চয়ই সতর্ক থাকব, মনে রাখব, কিন্তু সেগুলোকে এমনভাবে সেলিব্রেট করার আকারে ফিরিয়ে আনবো না। কোন দিন শুনবো সতীদাহ দিবস পালন হচ্ছে, এখন সতীদাহ দিবস কোন দিন শুনবো যে একসময় হতো, তাহলে আমরা সতীদাহ দিবস পালন করি। আরে যেটা খারাপ জিনিস ছিল, যেটাকে আমরা বর্জন করে ফেলেছি, তার আবার দিবস পালন করে আমাদের কী লাভ আছে? আয়ুষ্মান দিবস যে কোনো দিনই হতে পারে, তার সঙ্গে তো আর খেলা হবে দিবসের কি সম্পর্ক? 16ই আগস্ট খেলা হবে দিবসের একটা প্রাসঙ্গিকতা ছিল, 16ই আগস্ট একটা ঘটনা ঘটেছিল, তার থেকে খেলার মাঠে আরও ভালো করে সুন্দর করে রক্তদান ইত্যাদি এইসবে, তার সঙ্গে আয়ুষ্মানের কি সম্পর্ক? এবং আয়ুষ্মান তো আবার তাহলে ক্রাইটেরিয়া দেখতে হবে, কারা পালন করতে পারবে আর কারা পালন করতে পারবে না। আয়ুষ্মান দিবস বললেই হলো? আয়ুষ্মান ভারতটাই সবাই পায় না, তা আয়ুষ্মান দিবস সবাই পালন করবে কি করে? তার থেকে তো আবার ক্রাইটেরিয়া করতে হবে, এই থাকলে হবে না, ওই থাকলে পাবে না। এটা তো বিজেপির ঘরের সমস্যা, এটা বিজেপির সম্পূর্ণভাবে ঘরের সমস্যা। বিজেপিতে এই মুহূর্তেও তারা মনে করছেন যে রাজ্যসভায় ঠিক পাঠাবার মতো তাদের লোক ছিল না, সেই কারণে তারা তৃণমূল থেকে একটু নিয়ে টিয়ে গেছেন। এবার দিলীপবাবুর সময় দিলীপবাবু অস্বীকার করবেন কি করে, কারণ তিনি তো যোগদান মেলা চালিয়েছেন, ফলে এটা পুরোপুরি বিজেপি ওয়ার্কারদের, যারা বিজেপির কর্মী। দেখুন, বিজেপির ওয়ার্কারদের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল আছে। বিজেপি যারা করেন তাদের যে ন্যায়নীতি বিশ্বাস, আমাদের যে একটা গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ব্যাপার, তো যাই হোক, কিন্তু এটাও তো ঘটনা, যে কর্মীরা দাঁতে দাঁত চেপে বিজেপিটা করেছেন, এখন যদি তারা দেখেন কোন এলাকার কাউন্সিলর, কোন এলাকার পঞ্চায়েত, কোন এলাকার সাংসদ, কোন এলাকার বিধায়ক, তারা হঠাৎ সব গিয়ে ভালো তৃণমূল সেজে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বসে চা খাচ্ছেন আর বিজেপির ঘাড়ে গিয়ে চাপছেন, তাহলে তো দুদিন বাদে এই নেতাদেরই তো বিজেপি নেতা বলে মেনে নিতে হবে। তাহলে যে ওয়ার্কাররা এতদিন ধরে বিভিন্ন এলাকায় বিজেপিটা করলেন, তো তাদের মাথায় গিয়ে তো এই তৃণমূল বসবে। ইতিমধ্যেই তো বিজেপিটা তৃণমূলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন হতে শুরু করেছে। এদিক ওদিক থেকে দু একজন আসেন, শঙ্করবাবু আছেন সিপিএম থেকে, বঙ্কিমবাবু আছেন সিপিএম থেকে, কিন্তু এখন যা চলছে তাতে তো বিজেপিটা তো খানিকটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল কংগ্রেস তো হয়েই গেছে। তো সেটা নিয়ে ওদের ঘরের সমস্যা হবে, তো স্বাভাবিক ব্যাপার। অনেকে বলছেন যে কেউ তৃণমূলের দিকে চলে যাচ্ছে, তৃণমূলের একটা অংশ, কিন্তু বিজেপি থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য চলে যাচ্ছে। কিসের রক্ষা কবচ? বাঁচার জন্য।
তো আমরা তো বারবার বলছি সেটা, আমরা তো সেটাই, আমরা তো একদম বলছি যারা তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছেন আমরা সকলকে একবারও এক বন্ধনীতে দোষারোপ করছি না। এর মধ্যে কয়েকজন আছেন, কেউ যাচ্ছেন লোভে, কেউ যাচ্ছেন অবৈধ সম্পত্তি বা কুকীর্তি বাঁচাতে, কেউ যাচ্ছেন খুনের মামলা থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন পুরনো দাদাগিরি সন্ত্রাস করেছিলেন তার থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন অন্য কোনো লোভে পড়ে, আবার অনেকে পুলিশ প্রশাসনের চাপে, ঘনিষ্ঠরা অ্যারেস্ট হচ্ছে, এই সমস্ত চাপে টাপে এইসব হচ্ছে। তো ফলে আমরা তো বারবার বলছি কেউ ভালোবেসে দূরত্ব তৈরি করছে না। তো এটা তো একেবারে দু একটা কুনকি হাতিকে ছাড়া হয়েছে, আর তারপরে সেগুলো নিয়ে মানে তারা ওই যে বাঁচতে চাই বিজেপি তাই কেস আর কি, ওই যে আমার প্রচুর অবৈধ তোলাবাজি প্রচুর করেছি, বলছে বাঁচতে চাই বিজেপি চাই, চলে এসো। কেউ খুনের মামলার আসামি ছিলেন, খুনি স্ত্রী, যিনি খুন হয়েছিলেন তার স্ত্রী চলে গেছে মুখ্যমন্ত্রীর কাছে, আপনার যদি বাঁচতে হয় বাঁচতে চাই বিজেপি তাই। তো ফলে এইরকম অনেক কেস রয়েছে যারা নিজেদের আড়াল করতে তারা এই দূরত্ব বাড়াচ্ছেন। আমি কোনো অবস্থাতেই সকলকে এর মধ্যে ফেলছি না। কলকাতা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে, আজ থেকে বিমানবন্দরের ভেতরে আপনারা যে মসজিদ, কোনো মন্তব্য করব না, কোনো মন্তব্য করব না। যেটাই হোক, যাদের যাতায়াত আছে বা যারা ওখানে থাকেন সকলকে বুঝিয়ে সহমতের ভিত্তিতে এই জিনিসটা যেন, এটা দীর্ঘদিনের ইস্যু, এটা দীর্ঘদিনের ইস্যু। যেটাই প্রশাসন করুন নিশ্চয়ই ইতিবাচক মন নিয়েই সবাই সহযোগিতা করবে। একটা বিষয়টার সকলের সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যের ভিত্তিতে ভালোভাবে হোক। এনসি ওয়ার্কশপটা বৃদ্ধি করা হচ্ছে 140 থেকে 160 200 করা হচ্ছে এবং তাতে পার বাজে প্রায় 16.5 টার্গেট দেওয়া হচ্ছে। এই ডিলিমিটেশনটা সেটা প্রশাসনিক বিষয়, এটা দল আমাদের নিশ্চিতভাবে খতিয়ে দেখবে এবং সেই অনুযায়ী আমরা আবার করব। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, যত ডিলিমিটেশন করুক যাই করুক, কলকাতা কর্পোরেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের দখলেই থাকবে, লিখে রেখে দিন। ওই সুরুচির সঙ্গে দখল নিয়ে নিল সৌরভ সিংটা, বিশ্বাস মহারাজকে বার করে দিয়ে এখন সেক্রেটারি হয়ে গেছে, তাদের রেগুলেশন করে সেক্রেটারি হয়ে গেছে। আমি একেবারেই বলতে পারবো না, আমি একেবারে বলতে পারবো না, কারণ যার কথা বলছেন, যিনি দীর্ঘদিন ধরে ওই ক্লাবের সঙ্গে ছিলেন, তিনি তো এখন আবার ভালো তৃণমূলের সহসভাপতি। তো ফলে আমার মনে হয় বিজেপি আর ভালো তৃণমূল আলোচনা করে বিষয়গুলো দেখুক, এগুলো আমাদের বিষয় নয়। আমি নিয়ে আর কে? আরে যারা আজকে তৃণমূল থেকে চলে যাচ্ছে বা আজকে যারা তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ই যদি মুখ্যমন্ত্রী হতেন, এরাই তো মমতা দিকে ঘিরে থাকতো, তখন আমি থোড়ি তোমার সামনে বসে আমি প্রশ্নের উত্তর দিতাম। এখানে দেখতে সেজে গুজে অন্য লোক বসে আছে, ওই ধান্দাবাজগুলোই তো সব ওইদিকে ওদিকে চলে গেছে। রথযাত্রা উপলক্ষে হ্যাঁ, যে রথযাত্রা যে কমিটি আছে তাদেরকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী রথযাত্রা উপলক্ষে অন্তত 60টি কমিটিকে, যা শুনেছি, 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে বলেছেন প্রথমে তাড়াহুড়ো করে হয়েছে, তো তাড়াহুড়ো করে হয়েছে বলে যারা বাদ গেছেন তাতে এখানে দুটো বিষয় বলার আছে। এক হচ্ছে রথযাত্রার ক্ষেত্রে সরকার যদি কোনো অনুদান দেন, আমি নিশ্চয়ই আমরা তার বিরোধিতা করতে যাচ্ছি না, কিন্তু 2, এরকম একটা দেওয়া হচ্ছে, যদি একটা আবেদন চাওয়া হতো তাহলে বহু প্রতিষ্ঠান মঠ যারা করেন তারা কিন্তু একটা নিরপেক্ষভাবে আবেদন রাখার সুযোগ পেতেন। এই যে আপনি একটা লিস্ট তৈরি হয়ে গেল, একটা যে লিস্ট তৈরি হয়ে গেল, তাহলে সবাই আবেদনটুকু করার একটা ক্রাইটেরিয়া থাকলে একটা সুযোগ অন্তত পেতেন। আর 3 নম্বর কথা, যখন দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছিলেন তখন যারা রে করে উঠেছিলেন তারা এখন কি বলবেন? আমরা নিন্দা করছি না, রথযাত্রা একটা সামাজিক ইভেন্ট, নিশ্চয়ই ধর্ম, কিন্তু সেটা একটা সামাজিক ইভেন্টে পরিণত হয়। সেখানে যদি রাজ্য সরকার কোনো কমিটিকে টাকা দেন, কোনো বিরোধিতা করছি না, শুধু এই আবেদনটা যদি সকলকে করার সুযোগ দিতেন তাহলে আমরা এমএলএ হিসেবেও আমাদের এলাকার কিছু আমরা নাম পাঠানোর সুযোগ পেতাম। দিতেন কি দিতেন না আপনাদের ব্যাপার, কিন্তু এখানে যেমন সুযোগই পাওয়া গেল না, কোথা থেকে লিস্ট হয়ে গেল বোঝা যাচ্ছে না।
বলছে পরের বছর। কেন পরের বছর? কেন এবছর হবে না? আর 3 হচ্ছে শেষে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজোর ক্ষেত্রে অনুদান শুরু করেছিলেন তখন এক বাক্যে সবাই বলেছিল পুজোয় কেন অনুদান, তো কই? তো এখন তো সেই সব আওয়াজের কিছু নেই। বিজেপিও তো তখন আপত্তি করেছিল, বিজেপিও তো তখন বলেছিল কেন এইভাবে টাকা বিলোনো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু শুভেন্দুবাবুর রথে টাকা দেওয়াকে বিরোধিতা করছি না, কিন্তু বিজেপির যে নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোয় টাকা দেওয়ার বিরোধিতা করেছিলেন, ছোট করে দেখিয়েছিলেন, খাটো করেছিলেন, তারা আজকে কি বলবেন? আমরা অনুরোধ করব যে এটা আরও সকলকে সুযোগ দেওয়া উচিত, যে যারা রথ বার করেন, বিভিন্ন সংস্থা আছেন, এখন কাদের কথায় কারাই প্রথম দফা বাঁচল, তার মানে কয়েকজনের কাছে খবর ছিল, তার মানে তাদের কিছু নাম করা খুব পরিচিত, আর বাকি যার যার চেনা যে যা লিস্টে ঢুকে যাবে। তো সেটা যদি একটু সকলের জানা থাকতো তাহলে আমরা বিধায়করা বা যারা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি আছেন বা সামাজিক সংগঠন যারা আছেন তারাও আবেদন করার সুযোগ পেতেন। না, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়ে গেছেন দীঘাতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে, যে জগন্নাথ দেবকে কেন্দ্র করে যে একটা পর্যটন সার্কিট তৈরি হতে পারে, একটা তীর্থ সার্কিট তৈরি হতে পারে, সেটা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক ধর্মের স্থানগুলির পরিকাঠামো উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার সেটা দেখিয়েছেন। মাননীয় আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি নতুন আরও কিছু করেন নিশ্চিতভাবে স্বাগত, কিন্তু এর আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বৃত্তে এই কাজটা করে গেছেন, সেটা উল্লেখ না করাটা কিন্তু ঠিক হবে না। দেখুন, গুন্ডা দমন আইন, আমি আবার বলছি, গুন্ডা দমন আমরা সবাই, এটা আদালত এখন দেখবে, আমরা আশা করি এটা আরও চলবে গোটা বিষয়টা। গুন্ডা দমন আমরা সবাই চাই। এর আগে আইপিসি সিআরপিসি ছিল, পরবর্তীকালে ন্যায় সংহিতা এসছে, কিন্তু তারপরেও যে কয়েকটি পার্টিকুলার জিনিস আনা হয়েছে, গুন্ডা দমন আমরা সবাই চাই, কিন্তু গুন্ডা দমনের নামে এমন কিছু পদক্ষেপ রয়েছে যে কোর্ট জুডিশিয়ারিকে ইগনোর করা হচ্ছে, কোর্ট বা বিচার ব্যবস্থা বিচারকের ভূমিকাই থাকছে না, কোর্টে প্রোডাকশন দেওয়ার ব্যাপারই থাকছে না, রাজ্য সরকার নিয়ন্ত্রিত অ্যাডভাইসারি কমিটি কোর্টের জায়গায় চলে আসছে, উকিল দিতে পারবেন না, আইনজীবী দিতে পারবেন না, অ্যারেস্ট মেমো সঙ্গে সঙ্গে দিতে হবে না, কেস ডায়েরি সঙ্গে সঙ্গে দিতে হবে না। অর্থাৎ গোটা ব্যাপারটা পুলিশের হাতে এমনভাবে ক্ষমতা দেওয়া হচ্ছে যে কাউকে যদি কোনো পুলিশ টার্গেট করে নেয় বা ক্ষমতাসীন দল যদি কাউকে টার্গেট করে নেয়, তো তার উপর দমন পীড়নের সমস্ত রকম পদ্ধতি এই বিলটার মধ্যে রয়েছে। ফলে এর কিছু ক্লজ এবং সাব ক্লজ অবিলম্বে কোর্টের হস্তক্ষেপ জরুরি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।